আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নীল আকাশের মতো সুন্দর তুমি। তোমার এই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোর মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলেই শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ের চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। রিধি নিচ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দুই হাত তখনও সেই নীল শাড়িটাকে মরিয়ে হয়ে আঁকড়ে ধরে আছে, যে শুভ্র ছোটবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি। আজ সেই মানুষটা একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূরণ করে দিল। শাড়িটার রেশমি জমিন রিধির আঙ্গুলের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু রিধির ভেতরটা আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। শাড়িটা পেয়ে রিধির মনে এক বিন্দু আনন্দের হিল্লোড় বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এসেছে তা সে শুভ্র ভাইয়ের কাছ থেকে, যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি পড়তে পড়তে ভালোবেসেছে। অথচ সেই মানুষটা এখন অন্য কারোর হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকে না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো রিধি খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলতো। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষত বিক্ষত হৃদয়ে লবণের ছিটা দেওয়ার মতো মনে হচ্ছে। রিধি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটাকে ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগ সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ। শুভ্রের সেই শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে হৃদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করার চেষ্টা করে অত্যন্ত জড়সড় হয়ে মেহেদির কোণটা ধরল। তার ফর্সা আঙ্গুলগুলো কাঁপছে, ঠিক মতো নকশা ফুটে উঠছে না। হৃদির কেবলই মনে হচ্ছে সামান্য এদিক ওদিক হলেই শুভ্র সবার সামনে আবার সেই অপমানজনক ধমকটা দেবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের একরাশ চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবে নকশা করে চলল। ধীরে ধীরে মেহেদি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাকই হলো। অগোছালো মনের কাজ হলেও নকশাটা বেশ শৈল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্র প্রশংসাসূচক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রের কাঁধ চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেদি যেহেতু দিয়েই ফেলেছ, তাহলে হবু ভাবির নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম। শুভ্র হাতটা ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইটস টোটালি ইউজলেস। ওসব নামটাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শোনে কার কথা? শুভ্রা নাসর বান্দার মতো শুভ্রের হাতটা টেনে ধরে আবার রিধির সামনে পেতে ধরল। তারপর রিধির দিকে তাকিয়ে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গা দেখিয়ে হুকুম দিল, এই রিধি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে রিধির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে, যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুব তারা মেনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকেই জীবনের সব কিছু ভেবেছে। আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল রিধির দুমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। রিধি আবারও শুভ্রের সেই তপ্ত হাতটা নিজের হাতের ওপর তুলে নিল। চোখের নোনা জল অনেক কষ্টে চোখের কোণেই আটকে রেখে দাঁতে দাঁত চেপে
সে অতি কষ্টে যখনই এন অক্ষরটা লিখতে শুরু করলো, ঠিক তখনই ঘটল কাণ্ড। তুর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সে আচমকা ধাক্কায় শুভ্রের পুরো হাতটা রিধির হাতের ওপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যেই হাতের তালুর সব মেহেদি লেপ্টে একাকার হয়ে গেল। শুভ্রের অসম্পূর্ণ নাম আর রিধির হাতের তালু দুটোই এখন কালচে রঙে মাখামাখি। রিধি ধর ফরিয়ে পিছিয়ে দাঁড়ালো। শুভ্র নিজের নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে গর্জে উঠল। What the hell did you just do? এটা কি করলি তুই? তুর্য নিজের পাজায় হাত বুলিয়ে ব্যথায় কুকড়ে গিয়ে বলল, আই অ্যাম রিয়েলি সরি ম্যাম। আমি বুঝতে পারছি না কি হলো। আমার মনে হলো কেউ আমার বাজাই একদম জ্যান্ত কোনো চিমটি কেটেছে, আর আমি সেই যন্ত্রণা নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, সিমটি তোকে আবার এই ভিড়ের মধ্যে কে সিমটি কাটলো? সবাই তো যে যার মতো ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে আর নিজের পাজা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলপ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে। আমার বাজাই এখন মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেউ আপনার ধারের কাছেও যাইনি, তাহলে হঠাৎ আপনাকে চিনতে মারার শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার উপর জিন পড়ে আঁচড় করলো নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার দু চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল, তোরা জাস্ট ডিসকাস্টিং। তোদের এই সস্তা ফাজলামের কোনো সীমা নেই। হাতের তালুতে নোংরা মেহেদি লেগে না থাকলে এখনো তোদের সবকটার গালে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলেই শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফা, তুর্য আর বাকি সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তুর্য এখনো হতভম্ব, তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মোক্ষম সময়ে চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটাকে সেইটা সে ধরতে পারছে না। রিধি এখনো ড্রয়িং রুমের সেই কোনায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রের হাতের সেই তপ্ত মেহেদি লেপ্টে একাকার হয়ে আছে। তার বুকের ভেতর তখনও এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকেই রাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে লাগলো, কিন্তু মেহেদির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ ধরে বসেছে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র বুঝলো এই দাগ এখনই উঠবে না, অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িটা যেন এক আলোময় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রকাণ্ড বক্সের গানের তালে তালে পুরো বাড়ির দেয়ালগুলো পর্যন্ত কেঁপে কাঁপছে। বাড়ির সামনের বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলো আর কাঁচা ফুলের গন্ধে এমনভাবে সাজানো হয়েছে যেন বাস্তবের মাটিতে কোনো এক পরী রাজ্য নেমে এসেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরা আজ হলুদ সবুজ কম্বিনেশনের সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে হাতে বানানো গাঁদা ফুল আর কাঁচা হলুদের গয়না। পার্লার থেকে আসা রূপটান শিল্পীরা তাদের ঘষে মেঝে এক একজন অপার্থিব সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোড়। কিন্তু এই মহোৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়ালে করে রেখেছে, সে রিধি।
সবাই রঙের উৎসবে মেতেছে। রিধি তার ঘর অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি। গায়ের হলুদের ওই উজ্জ্বল হলুদ রংটা পরার সাহস তার হয়নি। সে শরীর জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউনে। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদাসিধা ভাবে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কি করে? রিধি তো এই বাড়ির সেই অভাগী মেয়ে যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে। আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে এসে অন্য এক নারীকে আসীন দেখবে, অন্য কারোর হাতের ওপর হাত রেখে শুভ্র কবুল বলবে। খোদা, এই দৃশ্য কল্পনা করাও যে কতটা যন্ত্রণার তার রিধির বুকের ভেতর ধকধক করতে থাকা কলিজাটা প্রতি মুহূর্তে জানান দিচ্ছে। শুভ্র রিধিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ভেতরটা একদম ঘুটঘুট অন্ধকার। উৎসবের বাড়ির এত আলো যেন এই একটি দরজায় এসেই থমকে গেছে। শুভ্র অবাক হয়ে তড়িঘড়ি করে রুমে এসে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোর ঝলকানিতে রিধির চোখ দুটো ছোট করে ফেলল। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা রিধির এই হতশ্রী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, তুই এখন এইভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবি না? রিধি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করতে একটা ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রার হলুদ সবুজ শাড়ি আর ফুলের গয়নায় তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। রিধি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে রিধিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি খারাপ হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এখন ম্যারমেরের নেভি ব্লু গাউন পরে? পাগল নাকি তুই? রিধি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল, আরে না, আসলে আজ আমার কেন জানি একদম সাজতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এভাবেই সাদাসিধে ভাবে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রই নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে রিধির হাত খপ করে ধরে ফেলল। জেদি গলায় বলল, হুম, আমরা পরুম শাড়ি আর তুই পরবি গাউন। তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতে হবে, এটাই ফাইনাল কথা। রিধি কিছু একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগেই শুভ্রা তাকে হ্যাঁচকে টানি রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাক দিল। রিধির ওই সাদা মাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে রিধিকে ঘিরে ধরল। রিধি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শোনে কার কথা। তারা জোর করে টেনে হিঁচড়ে রিধিকে সাজানোর রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সবাই নানি বাড়ি এক হয়, তখন কে কি পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। রিধিকে এক প্রকার জবরদস্তি করেই সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে তারা রিধির অগোছালো রূপটাকে নিখুঁতভাবে সাজালো। রিধির সারা শরীর তাজা গাধা আর গোলাপ ফুলের গয়নায় একদম মুড়ে দেওয়া হলো। পার্লারের মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, রিধি চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলো যেন তাকে বেশি গর্জিয়াস সাজানো না হয়। রিধির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজার এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে। চুলগুলো ব্রাশ করে আলগাভাবে ফুলিয়ে তুলে গাধা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিলেন। সবটুকু সাজ শেষ হওয়ার পর যখন রিধি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হা হয়ে গেল।
সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ পাড়ের গাঢ় হলুদ শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গাঁদা ফুলের মালায় হৃদিকে যেন স্বর্গের কোনো এক চুত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরো অপার্থিব করে তুলেছে। শুভ্রা তো উত্তেজনায় চিৎকার করে উঠল। ওয়াও রিধি, আমি জাস্ট হয়ে গেছি। আজ তোর উপর থেকে আমি চোখ সরাতে পারছি না রে। বিশ্বাস কর, যদি আমি ছেলে হইতাম তবে এখনই তোর এই কাজীটিকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এমন সরাসরি প্রশংসায় হৃদি লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদি স্নান চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যিই অনেক সুন্দর লাগছে তাকে। কিন্তু এই সৌন্দর্য হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কি করে? যার আত্মার ভেতরটা পুরো ছাই হয়ে গেছে, তার কাছে বাইরের এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। হৃদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা মিহি আর পাখি বাইরে নিয়ে আসলো। বাইরে পা রাখতেই উৎসবের চড়া আলোয় হৃদি যেন আরো বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলের চোখ মুহূর্তেই স্থির হয়ে আটকে গেল হৃদির ওপর। তারা মুগ্ধ হয়ে হৃদিকে দেখছে আর একে অপরের কানে কানে কি যেন বলছে। হৃদির প্রতিটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই তখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত। কিন্তু হৃদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিচ্ছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগলো। এক মুহূর্ত সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হৃদিকে দেখে সাহেরা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে হৃদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, রিদিমাকে তো আজ বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো রে। হৃদি স্নান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সাহেরা চৌধুরীকে বললেন, কি গো সাহেরা, শুভ কই? নেহাদের বাড়ি থেকে তো মেহমানরা চলেই আসলো। তোমার ছেলের কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? ওকে নিতে আসতে বলো। সাহেরা চৌধুরী কপালে হাত দিয়ে আটকে উঠলেন, ব্যস্ত গলায় বললেন, ওমা, তাই তো, আমিও না, ছেলেটা আমার একটু আগেই কফি চেয়েছিল। আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলে গিয়েছিলাম। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা রিধির দিকে ফিরলেন। এক প্রকার অনুরোধের সুরে বললেন, রিদি, তুই একটু যা তো মা, গিয়ে তোর ভাইয়াকে ডাক দিয়ে নিচে নিয়ে আয়। আমি চট করে কফিটা বসিয়ে দেই। ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণে বোধহয় রেগে বোম হয়ে আছে। সাহেরা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না, এক প্রকার দৌড়েই রান্নাঘরের দিকে চলে গেলেন। রিধির বুকের ভেতরটা তখন তীব্র এক অজানা আশঙ্কায় ধরফর করতে শুরু করেছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন সাজ। এই অবস্থায় শুভ্রের সামনে যাবে, সে তো লজ্জায় একদম কুঁকড়ে যাবে। কিন্তু সাহেরা চৌধুরীর কথা সে কোনোদিনও অমান্য করতে পারেনি। তাই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করলো। শুভ্রের রুমের দরজার সামনে আসতেই রিধির পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে হার্টবিট যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। রিধি কাঁপা কাঁপা হাত দিয়ে দরজায় সামান্য একটু ধাক্কা দিতেই সেটা ক্যাস ক্যাস শব্দ করে খুলে গেল। দরজাটা আটকানো ছিল না, শুধু ভেরানো ছিল। রিধি অতি সন্তর্পণে চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করলো। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ, গভীর।
ঠিক শুভ্রের ব্যক্তিত্বের মতো, কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। রিধি সারা ঘরে চোখ বুলালো, কোথাও কেউ নেই। হঠাৎ রিধি ভাবলো শুভ্র হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানার এক কোণায় পড়ে থাকা শুভ্রের ফোনটা গান বেঁকিয়ে উঠল। সেই নিস্তব্ধ ঘরের ফোনের রিংটংটা যেন বোমার মতো ফাটল। রিধির কলিজাটা একবার থক করে উঠল। সে হকচকিয়ে ফোনের দিকে তাকালো। ডিসপ্লেতে কারোর নাম ভাসছে, আর ফোনের রিংটনে ইমরানের সেই মায়াবী গানটা বাজছে। তোকে প্রাণের চেয়েও বড় বেশি ভালোবাসি। রিধি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। শুভ্রের মতো একজন কাঠখোট্টা গভীর মানুষের ফোনে এমন রোমান্টিক রিংটন! রিধি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলার ওই সুরটা পুরো রুমে গমগম করছে। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। রিধির মনে হচ্ছে এই গানের প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলেছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই গানের রেশটুকু অনুভব করতে লাগলো। রিধি যেন এই রোমান্টিক গানের আবেশে মোহগ্রস্ত হয়ে এক মুহূর্তের জন্য যেন সব ভুলে গেল। কিন্তু সেই ঘোর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কারোর ভারী আর গম্ভীর পায়ের আওয়াজে পুরো ঘরটা যেন থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদশব্দটা কানে পৌঁছাতেই রিধির শরীরের ভেতর দিয়ে এক হিমশীত স্রোত বয়ে গেল। রিধি খুব ধীরে ধীরে তার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার আত্মাটা এক পলকে ছ্যাদ করে উঠল। মুহূর্তে মনে হলো বড় বড় বক্সগুলো বুঝি আর বাইরে বাজছে না, ওগুলো এখন সরাসরি রিধির বুকের ভেতর আশ্রে পড়ছে। বুকের ধরফরানিটা এতই তীব্র আর উচ্চ শব্দে হচ্ছে যে রিধির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও বোধ হয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। রিধি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের মণি কাঁপছে, ঠোঁট দুটো ভয়ে আর বিস্ময়ে সামান্য ফাঁক হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন রিধির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এই মানুষটি সামনে আসলেই যেন তার আগমনে রিধির সারা পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। দরজায় হেলান দিয়ে দুই হাত বুকের ওপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। রিধি শুভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্রের সেই গভীর চাহনি রিধির সারা বুকে যেন প্রলয়ঙ্করী সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে দিল। রিধি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রের রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাপা গলায় কোনো মতে বলল, ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসুন রেডি হয়ে, তাহলে মামা রেগে যাবেন। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই। তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মতি চোখে রিধির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় রিধি ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকু বুঝি কেউ শুষে নিয়েছে। রিধি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙ্গুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া এভাবে তাকিয়ে কি দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতে রিধির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে। রিধি ঠিক যেন হাই ভোল্টেজে বিদ্যুৎ শর্টের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুই হাত পকেটে ঢুকিয়ে দিয়ে রিধির আপাদমস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে, শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাউয়া নাকি জ্যাবরার মতো?
রিধির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাওয়ার জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাক কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ যে আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই, তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসকাস্টিং। রিধি মাথাটা একদম নিচু করে ফেলল। অভিমানে আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি নিজে থেকে করেছি। শুভ্র এবার নিজের কণ্ঠস্বর আরো এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল, আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি। বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবে না তুই। লেট দ্যাট বি রিমেম্বার্ড। শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের ওই ধমকে রিধি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটুও সুন্দর না। নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলেছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। রিধির বুকটা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। চোখের নোনা জল গাল বেয়ে নামার আগে সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন, চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনেই যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকেই রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের ওপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনে জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তার বুকে সুগঠিত পেশি আর সিক্স প্যাক অ্যাবসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পরশদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশি বহুল বাইসেপগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে পায়ের নীলাভ শিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র দুই হাতে নিজের ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। কিন্তু মুহূর্তেই সে ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামারশালের মতো ওঠানামা করছে। শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে ধরল। নিজের অজান্তেই তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপসরা। শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপসরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও রিধিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে রিধির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে রিধি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারোর সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তের এই লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব একটা উচ্চবাচ্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন।
শহরের এক অভিজাত রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে, তার চোখে সেই শীতল চাহনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরো হিম শীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি, সে কফিতে আইসি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো, তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, উফ শুভ্র, এমন চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মূর্তির মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নেহার দিকে তাকালো, তার চোখের মণি দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করবো না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তব্যে নেহা একটু বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিতে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র, কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। শুভ্রর চোখে মুখে কোনো ভাবান্তর হলো না, সে আগের মতোই গম্ভীর গলায় বলল, তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটু ঘাবড়ালো না, সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়েলি কল্ড লাভ? নেহা শটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ, তো শুধু ব্ল্যাকমেল কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ঘৃণার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গুই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না, সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানে আর রাগে রিরি করে উঠল, সে অগ্নি দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে জোক করছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসলো, তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙুলে বিয়েটা ক্যান্সেল করবে, নাকি আমাকে আঙুল বাগাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের উপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দিই, তবে তোমার পুরো পরিবারকে কাল রাস্তায় বসতে হবে। শুভ্র নিজের জায়গায় অটল থেকে শান্ত গলায় বলল, সেটা নিয়ে তোমার এক ফোঁটাও ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো, বিয়ে ক্যান্সেল করবে কি না? নেহা জেদি গলায় শটান হয়ে বসে উত্তর দিল, একদম না, আমি চৌধুরী বাড়ি আর সাইফান শুভ্র চৌধুরী ওয়াইফ হয়ে ছাড়বো। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর কোনো তর্কে গেল না, তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো, সেই তীক্ষ্ণ আর সংকেতময় চাহনি দেখেই ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছি। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ব্রু কোচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি
নেহার চোখের সামনে ধরলো। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমিষে বরফের মতো শীতল হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তের মধ্যেই তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, আর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করলো। পরদিন সকালবেলা চৌধুরী বাড়ি যেন একটা জমজমাট মেলা। চারিদিকে সাজ সাজ রব আর মানুষের গুঞ্জন। সবাই যার যার পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে রাজকীয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। রিধিও তৈরি হয়েছে, একদম সাদা মাটা ভাবেই সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে সে। আর ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো শান্ত রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়ে বাড়ি থেকে ফিরে এসে কাঁদবে, অনেক কাঁদবে। ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনানি ব্যথাটা একটু শান্ত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, যার বিয়ে সেই বরেরই কোনো পাত্তা নেই। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ শুভ্রর রুমের দরজা এখনো খোলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়িতে গিয়ে বসেও পড়েছে। বাড়ির আত্মীয় স্বজনরা হল রুমে বসে অপেক্ষা করছে। রিধি, শুভ্রা, পাখি আর মিহিদের সাথে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। রাগে তার কপালটা কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে উঠল। ওই তো ভাইয়া আসছে। সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণে উপস্থিত সবাই যেন একটা বড়সড় শক খেলো। যেখানে শুভ্রর পরনে থাকার কথা জমকালো শেরওয়ানি, সেখানে সে একটা সাদা ধপধপে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে। চুলগুলো হালকা ভেজা, যা কিছুটা অবাধ্যভাবে তার কপালের উপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তি খেলা করছে। শুভ্র সোজা নিচে নেমে কারোর দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। তারপর সাহিরা চৌধুরী উদ্দেশ্য খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। পুরো হলরুমে এক পিন পতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর বর এখন খেতে চাইছে, তাও আবার এই সাদামাটা পোশাকে। সাহিরা চৌধুরী কথা বাড়ালেন না, তিনি তড়িঘড়ি করে শুভ্রর সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে সে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগলো। এতক্ষণ সোহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখলেও শুভ্রর এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হনহন করে শুভ্রর পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বরের কি করতে হয়? হোয়াট ইজ এ রং উইথ ইউ? আমরা সবাই যে এখানে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি সেটা কি তোর চোখে পড়ে না? তোর আজ বিয়ে আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে? বাবার এক নাগাড়ে ধেয়ে আসা এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটু ঘাবড়ালো না। সে খুব ধীরস্থিরভাবে তার প্লেট থেকে এক লোকমা মুখে তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আব্বু, আপনি তো শিখিয়েছেন খাওয়ার সময় কথা বলতে নেই। শুভ্রর এমন ঠান্ডা আর যুক্তি নির্ভর জবাবে সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন, আর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি আবারও গর্জে উঠে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে। শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিবোতে লাগলো। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন।
ও খাওয়া শেষ করেই রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি নিয়ে সোফায় ধপ করে বসলেন। শুভ্র তখনও নিজের জগতেই আছে। চারপাশের এই হলস্থল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্রেক চিত্রে দেখে যাচ্ছে। তুর্য শুভ্রর এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপ টিপ পায়ে এগিয়ে এসে শুভ্রর একদম পাশে দাঁড়ালো। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম শেম ম্যাম। বাহ ভাই বাহ, তুই সেরা। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্র সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল। সে মনে মনে ভাবলো, বাপরে, এ তো জ্যান্ত যমরাজ। তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনের নম্বরটা দেখেই সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড় গড় করে বললেন, খানবাড়ি থেকে ফোন এসেছে, নিশ্চয় তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখানে যমরাজের মতো বসে বসে গিলছে, যেন আজ তার বিয়ে নয়, অন্য কারোর। কথাটা বলেই তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবা নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে যে আপনাদের সামনে দাঁড়াবো তা ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। শুভকে সে বিয়ে করতে পারবে না। আই অ্যাম সো সরি। ভাই সাহেব, আমাদের মাফ করে দেন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে দিল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল এহসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন, কি হলো ভাই সাহেব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তিনি অস্পষ্ট স্বরে কাপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হল রুমে যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিতির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পন্ন, অথচ কোণে নেই। সবার মাঝে যদি কেউ একদম নিস্পৃহ থাকে সে হলো শুভ্র। সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীরে স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা রিধির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, রিধি, আমার রুমে আয়। কথাটা বলেই শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রর এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে রিধি শুভ্রর হঠাৎ এমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল বললেও কম বলা হবে। এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকলো? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন রিধির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাদ মানছে না। রিধির মনে আর এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুঁড়ে নাচতে, কিন্তু শুভ্র সেই গম্ভীর ডাকটা মাথায় আসতেই
তার সবটুকু আনন্দ আবার ভয় রূপ নিল। লন্ডন মানেই এক মায়াবী কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টির শহর। চারিদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথুরে দালান, আর তার মাঝখান দিয়ে একে বেঁকে বয়ে চলেছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সব সময় একটা ধূসর মেঘের খেলা চলে, যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তার মুড়িয়ে রাখে। লন্ডনের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরটা এখন এক ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদিনী। তার ড্রয়িং রুমের দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেয়ালের পেন্টিংগুলো রেহাই পায়নি। সে সব আশ্রে আশ্রে ভাঙছে। কাল রাতেই সে যান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে গেছে, কিন্তু এখানে এসেও তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সব কিছু বাঁচিয়ে রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠোয় পেয়েও এইভাবে হেরে গেল। ভাবতে গেলেই নেহা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকলো এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত, আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পিঠ জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলে ঢালা শর্ট প্যান্ট। এই যুবকটি আর কেউ নয়, নেহার বড় ভাই আরহাম খান, নির্বাণ। লন্ডনের অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি সে, পুরো দস্তর এক মাফিয়া। নেহা এই বিপদে সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। নির্বাণ এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহা লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথা কিভাবে ঠান্ডা করবো ভাইয়া? শুভ্র আমাকে অপমান করেছে, ও আমাকে গু খেতে বলেছে। আই কান্ট টলারেট দিস। নির্বাণ কোকটা বেশ জোর করে নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় আয়েশ করে বসে সিগারেটে লম্বা একটা টান দিল। ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে উপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর আই ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর সব আমাকে খুলে বল। নেহার আগে ফুসতে ফুসতে কোকের ক্যানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নির্বাণ সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চোর। চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলেই নির্বাণ সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কিভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কপটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসে সিইও সে। আগে সোহান আঙ্কেল বসতেন, আমি ড্যাডির সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম, কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটাই আঙ্কেলের একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখা থেকেই ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। নির্বাণ কিছু একটা গভীর চিন্তা করলো। তার ট্যাটু আঁকা আঙুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ব্রু কুচকে জিজ্ঞেস করলো, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেলড ছিল, তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন্ড জাস্ট বিফোর দ্য ওয়েডিং? রিধি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে এই বিয়ে নিয়ে
বেশ উত্তপ্ত আর খুশি দেখেছিল। তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণেই সে নিজের মনকে মনে মনে একটা বড়সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে? সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে এটাই তো মেঘ না চাইতেই জল। আমার শুভ্র ভাই অন্তত এই ডাইনির হাত থেকে বেঁচে গেল। ভাবতে রিধি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগলো, উফ, কি যে আনন্দ লাগছে! শুভ ভাইয়া, আমার শুভ ভাই, আমার প্রিয় দর্শন পুরুষ, তোমাকে একটু একটু আনাবো। রিধি যেন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দেহাতি চটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগলো। তার মনে হচ্ছে বুকের ওপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। ফোনে তখন তার স্বরে গান বাজছে, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, আহা বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। রিধি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছে আর ভাবছে যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু সে ভুলেই গেছে যে কয়েক মিনিট আগেই শুভ্র তাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে। নাচার মাঝেই হঠাৎ রিধির মনে পড়ে গেল শুভ্র তাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতেই তার বাদ ভাঙা খুশি মুহূর্তেই প্রচন্ড আতঙ্কে পরিণত হলো। হঠাৎ শুভ্র তাকে কেন রাখলো? রিধির ধারণা অনুযায়ী শুভ্র আগে যখনই কথা বলতো সরাসরি সামনেই বলে দিত। তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? রিধি অনেক কষ্টে নিজের ভয় সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্র দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু রিধির হার্টবিট যেন মুহূর্তে শতগুণ বেড়ে গেল। সে কোনো রকমে দরজার আলতো করে কড়া নেড়ে কাঁপা গলায় বলল, ভাইয়া আসবো? ভেতর থেকে শুভ্রই সেই অতি পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কাম ইন। রীতি পা টিপে টিপে রুমে প্রবেশ করলো, কিন্তু রুমে ঢোকা মাত্রই তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকে পাথর হয়ে গেল। কারণ সোফায় এক পায়ের ওপর অন্য পা তুলে আয়েশ করে বসে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরিটা অন্য কারো নয়, স্বয়ং রিধির, যে ডায়েরিতে সে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রর প্রতি তার জমানো ভালোবাসার কথা লিখে রেখেছিল। রিধির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই ডায়েরি কোথায় পেল? শুভ্রর চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে অন্তত গম্ভীর মুখে ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। রিধি আতঙ্কে তার জামার দুই পা শক্ত করে খামচে ধরল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনই সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছিঁড়ে উঠে দাঁড়ালো। শুভ্র উঠে আসা দেখে রিধির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি রিধির একদম সামনে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে কেবল মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রিধি ভয়ে চোখ নামিয়ে ফেলল, তার হাঁটু কাঁপছে। এভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠল রিধি। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সবকিছু জেনে গেছে। আর জানবে না কেন? ওই ডায়েরিটা তো আগা গোড়া শুভ্রকে নিয়ে লেখা। যে কেউ ডায়েরিটা পড়লে মুহূর্তেই সব জেনে যাবে। রিধি চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। সে ভাবলো শুভ্র যেহেতু জেনেই গেছে আর সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে কেন? এই শেষবেলা নিখুঁত সত্যিটা সামনে আসাই ভালো। কথাগুলো ভেবে রিধি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করলো, হ্যাঁ। শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথর কুদা মূর্তির মতো এক দৃষ্টিতে রিধির দিকে তাকিয়ে রইল। শুভ্রর চোখের ভাষা রিধি ঠিক বুঝতে পারছে না। সে শুধু দেখছে শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে আছে।
দুজনে দুজনের দিকে তাকিয়ে এভাবে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। অনেকটা সময় পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। রিধি এক মুহূর্তের জন্য ভাবলো শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না, শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তারপর পকেট থেকে লাইটার বের করে এক ঝটকায় ডায়েরির শেষ কোণায় আগুন ধরিয়ে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় পুড়তে লাগলো। মুহূর্তে রিধির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্ঘুম রাতে জমানো অনুভূতিগুলো ছাই হয়ে যাচ্ছে। রিধির মনে হলো শুধু ডায়েরি নয়, শুভ্র যেন তার কলিজাটাকেই পুড়িয়ে দিচ্ছে। শুভ্র অত্যন্ত নির্লিপ্ত মুখে সেই আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে রিধির অস্তিত্বকে পুড়িয়ে ধ্বংস করেছে। অগ্নিশিখার লালচে আভা রিধির ফ্যাকাশে মুখে এসে পড়েছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে, কণ্ঠস্বর হিম শীতল বাতাসের মতো ঘরের স্তব্ধতা ভেঙে দিয়ে বলল, দেখ রিদি, আমি সাধারণ মানুষের মতো নাটক করে বলবো না যে তোকে ভালোবাসি না কিংবা তুই আমার যোগ্য নস। আমি জাস্ট তোকে শেষবার মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আদিক্ষেতা যেন আমি আর কখনো না দেখি। স্টপ দিস ম্যাডনেস রাইট হিয়ার। শুভ্ররই অবজ্ঞার রিধির বুকের গভীরে তীরের মতো বিঁধল। সে যেন নিজের বোধ শক্তি হারিয়ে ধপ করে সেই জ্বলন্ত ডায়েরিটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে রিধির চোখে জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পুড়তে থাকা কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, শুভ্র ভাই, এই ডায়েরিটা তো স্রেফ কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আপনার নামটা যে আমার হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে খোদাই করা। এখন কি এই জীবন্ত হৃদয়টাকে ওই ডায়েরির মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে, এখন কি এই কাগজের মতো করে আমার মনটাকে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ্র ভাই, আমি এই ছাই হয়ে যাওয়া ডায়েরি দেখে আগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে ভুলে যাব, এমন মিথ্যা প্রতিশ্রুতিও দিব না। কারণ ভালোবাসা যদি সত্যি ভালোবাসার মতো হয়, তবে তাকে উপড়ে ফেলার সাধ্য কারো নেই। আপনি যেদিন এই ডায়েরির পাতার মতো আমার শরীরটাকে পুড়িয়ে কলা করে দিতে পারবেন আর আমার মনটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবেন, সেদিনই হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরির তো প্রাণ নেই, তার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার তো আছে। আর আমাকে ওসব শেষ করে দিলে আমি আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। তাই আমার এই মাটির দেহটা মিশে যাওয়ার আগে এই অস্তিত্ব জুড়ে শুধু একটা নামই ধ্বনিত হবে, আর সেই নামটা হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র চোয়াল শক্ত হয়ে এলো। সে যেন নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল। রিধির গলার স্বরে এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল যা শুভ্রকে মুহূর্তের জন্য দিশেহারা করে দিল। সে অবজ্ঞার হাসি হাসার চেষ্টা করে বলল, ভালোবাসা মানে কি সেটা বোঝার বয়স কি তোর হয়েছে? এই যা তো লম্বা চড়া কথা বললি, এসবের মানে জানিস? রিধি এবার ভিজে চোখে কিন্তু অত্যন্ত ধীরভাবে শুভ্রর চোখের গভীরে তাকালো। তার কণ্ঠে তখন দহনের তীব্রতা। ভালোবাসা কি তার কোনো অভিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ওঠে, আপনার সামনে আসলে ভয়ের শরীর কাঁপলে, হৃদয়ের কোনো এক কোনো অদ্ভুত প্রশান্তি নামে। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্নে হতে চাইছে, তখন আমার এই কলিজাটা পুরো খাক হয়ে যায়। কেমন কষ্ট হয় জানেন? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছাড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করতে থাকে, ঠিক তেমনটাই আমার অবস্থা হয়। এই তীব্র দহনকে লোকে কি বলে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকেই আমার ভালোবাসা মনে করি, আর সেই ভালোবাসাটাই শুধু আপনার জন্য। রিধির এই পাগলামি আর তার চোখের ওই অবাধ্য সত্যের দিকে তাকিয়ে শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে এই চোখে দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেয়ালটা ধসে পড়বে।
সে যে এই মায়ায় আটকে যেতে চায় না, কিন্তু এই মুহূর্তে রিধির সান্নিধ্য তার ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি করেছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাতের মুঠো শক্ত করলো, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, বেরিয়ে যা আমার রুম থেকে। আজ থেকে আমার সামনে কখনো আসবে না তুই। শুভ্রর এই কর্কশ কণ্ঠস্বরে রিধি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে যেন আরো সাহসী হয়ে উঠল। তার বছরের পর বছর জমানো আবেগগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে শুভ্র শার্টের কলারটা খামচে ধরল। শুভ্র চমকে গেল। রিধি তখন কাঁপছে, কিন্তু তার চোখে তখন জেদ। সে প্রায় চিৎকার করে বলে উঠল, আমাকে ভালোবাসলে কি হবে আপনার? কোনো দিক দিয়ে কি কম পড়বে আপনার? জানেন শুভ্র ভাই, আপনি আমার কৈশোরী জীবনের ছোট্ট পুরুষটাকে সেই কাল থেকেই আমি আমার এই হৃদয়টা দিয়ে বসে আছি। আমি এতদিন চুপচাপ সত্য সহ্য করেছি, কারণ আপনি বরাবরই গাম্ভীর্য নিয়ে থাকতেন। আমি ভয় পেতাম, মনে মনে ভেবেছিলাম এতদিন কোনো একদিন ঠিক সাহস করে বলবো আমি আপনাকে, কিন্তু হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়ে গেল। আমার সব সাহস নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। আপনার যদি সত্যি আজ বিয়ে হয়ে যেত, তবে এই রিধি নামক মেয়েটা নির্ঘাত পাগল হয়ে যেত। কোন একদিন হয়তো আপনি আমাকে রাস্তার ধারে পাগল বসে দেখতে পেতেন। আমি মিথ্যে বলছি না শুভ ভাই, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। রিধির কথা শুনে শুভ্রর ভেতরে সেই বাজটা যেন মুহূর্তেই মরমর করে ভেঙে পড়ল। সে যে দুর্বলতাকে লুকিয়ে রাখার জন্য এতদিন পাথরের দেয়াল তুলেছিল, রিধি যেন ঠিক সেই দেয়ালেই বারবার আসতে পড়ছে। তবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ভেতরের অস্থিরতা এবার এক অদ্ভুত হিংস্র রূপ নিয়ে এলো। সে এক ঝটকায় রিধিকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। রিধি অপ্রস্তুত অবস্থায় মেঝের ওপর আছড়ে পড়ল। শুভ্র রাগের চোটে হাঁপাচ্ছে, তার বুকের পাটা দ্রুত ওঠানামা করছে। সে রক্তচক্ষু নিয়ে রিধির দিকে তাকিয়ে গর্জে উঠল, অনেক বলেছিস তুই, বড্ড বেশি বেড়ে গেছিস। দুদিন একটু সহজভাবে কথা বলেছি দেখে তুই মাথায় চড়তে চাইছিস? দেখ রিধি, আমার তর্ক করা একদম পছন্দ না। বের হ আমার রুম থেকে, তোকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। রিধির ব্যথায় কুকড়ে গেলেও মুহূর্তের মাঝে থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন অশ্রু আর জেদ মিলেমিশে একাকার। সে আবারও শুভ্রর একদম সামনে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। তার কণ্ঠে তখন এক অদ্ভুত কাঁপন, কিন্তু কথাগুলো আগুনের মতো উত্তপ্ত। সে বলতে লাগলো, মানুষ তাড়াতে পারবেন শুভ্র ভাই, কিন্তু এই হৃদয়ে যে আপনি রাজত্ব করছেন, তাকে কিভাবে আলাদা করবেন? একটা মানুষ অন্য কোনো সাধারণ জায়গায় থাকে না যে তাকে তাড়িয়ে দিলেই সে চলে যাবে আর সব শেষ হয়ে যাবে। একটা মানুষ হৃদয়ে থাকে, আর সেই হৃদয়টাই তো মানুষের ভেতরে বুকের পাঁজরে থাকে। তবে আমি চলে গেলে সেই হৃদয়টা তো আমার সাথেই যাবে, আর ওই হৃদয়েই তো আপনি আছেন। তাহলে কিভাবে আপনার কথা না বলে থাকবো? হৃদয় যেখানে আপনার জন্য উথাল পাথাল করে, সেখানে কিভাবে নিজেকে ঠিক রাখবো? পারবো না আমি। হৃদয় আছে তাই ভালোবাসবো, মন আছে তাই মনে রাখবো চিরজীবন, মুখ আছে তাই বলবো আপনাকে নিয়ে এইসব কথা। ইউ ক্যান কিক মি আউট অফ ইউর রুম শুভ ভাই, বাট ইউ ক্যান নেভার কিক ইউরসেলফ আউট অফ মাই হার্ট। কথাগুলো বলেই রিধি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল আড়াল করার জন্য সে ঝড়ের বেগে শুভ্র রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর পুরো ঘরে এক গোমট স্তব্ধতা নেমে এলো। শুভ্র চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। তার উথাল বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। রিধির কলার চেপে ধরা সেই স্পর্শ আর তার চোখের ওই অবাধ্য আগুনের তেজ শুভ্র শরীরের প্রতিটি রক্তকণায় যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়ে গেছে। সে ধীর পায়ে মেঝেতে পড়ে থাকা সেই পুড়ে যাওয়া ডায়েরিটার ছায়ের স্তূপের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ সে নিষ্পলক চেয়ে রইল সেই কালচে অবশেষের দিকে। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় আর বাঁকা হাসি ফুটে উঠল। সে হাসিতে একাধারে অবজ্ঞা আর এক গভীর মোহের মিশ্রণ। শুভ্র বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, ক্ষমা করিস মনোমোহিনী, অজান্তে তোকে কষ্ট দিয়ে ফেললাম, হয়তো সামনে আরও দেব।
শুধু একটু শুয়ে নিস। তবে এভাবেই আমাকে ভালোবেসে চলিস, কথা দিচ্ছি। সময় হলে সেই সব কষ্ট এক সমুদ্র ভালোবেসে দিয়ে ডুবিয়ে দেব। শুভ্র হাঁটু গেড়ে বসে আধ পোড়া ডায়েরির এক টুকরো কাগজ তুলে চোখের সামনে ধরলো। আর সেই আধ পোড়া ডায়েরি কাগজের দিকে তাকিয়ে মনে করতে থাকলো কাল রাতের ঘটনা। ফ্ল্যাশব্যাক। কাল রাতে শুভ্র রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সকালে দেখা সেই রিধির শাড়ি পরা রূপকণা চেহারাটা। সে বারবার কোল বালিশ জড়িয়ে ধরে এপাশ ওপাশ করছিল, কিন্তু না, ঘুমের লেশ মাত্র নেই। চোখ বন্ধ করলেই সে মায়াবী মুখটা ভেসে উঠছে। শুভ্র এক সময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে এসে নিজের অজান্তে রিধির রুমের সামনে সে হাজির হলো। শুভ্র নিজেও জানে না যে সে এই মাঝরাতে একটা মেয়ের রুমে কেন আসছে। সে আলতো করে দরজাটা ধাক্কা দিল। মুহূর্তের দরজাটা খুলে গেল। তার মানে রিধি দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে। শুভ্র ধীর পায়ে সে অন্ধকার রুমে প্রবেশ করলো। ডিম লাইটের হালকা নীলচে আলোয় বিছানায় শুয়ে থাকা রিধির নিষ্পাপ মুখটা স্পষ্ট হয়ে উঠল। শুভ্রর হার্টবিট যেন এক লাফে বেড়ে গেল। এই অনুভূতি শুভ্রর কাছে একদমই নতুন নয়, বরং বড্ড চেনা। শুভ্র ধীরে ধীরে রিধির বিছানার পাশে এসে হাঁটু গেড়ে বসলো। রিধি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরে শুধু তার ছন্দময় বড় বড় নিঃশ্বাস নেওয়ার মৃদু শব্দ হচ্ছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল রিধির দিকে। রিধির অবাধ্য কিছু চুল তার কপালে এসে লুটোপুটি খাচ্ছে। শুভ্রর খুব ইচ্ছে করছে সে অবাধ্য চুল অলকগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে। ইচ্ছে যখন জেগেছে তখন তাকে অপূর্ণ রাখা শুভ্রর স্বভাব বিরুদ্ধ। সে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে পরম মমতায় রিধির কপালে আসা চুলগুলো কানের পাশে সরিয়ে দিতে দিতে বিড়বিড় করে গেয়ে উঠল। শুভ্র সেই বরফ শীতল হাতের স্পর্শ কপালে পেতে রিধি ঘুমের ঘোরেই তীব্রভাবে কেঁপে উঠল। এক অজানা শিহরণ যেন মুহূর্তেই তার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। শুভ্র চমকে হাতটা সরিয়ে নিতে চেয়েও পারল না। সে দেখল রিধি একটু নড়ে চড়ে নিলেও তার গাঢ় ঘুমটা ভাঙল না। শুভ্র অপলক দৃষ্টিতে রিধি সেই চাঁদ পানা মুখের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম সে নিজের ভেতরের কঠিন দেয়ালটা ভেঙে পড়তে দেখল। সে যে শুভ্র সবার কাছে পাথরের মতো শক্ত আর গম্ভীর, সেই শুভ্র আজ মাঝরাতে একটা সাধারণ মেয়ের পাশে বসে হিন্দি গানের কলি গাইছে। ঘটনার রেস ধরে শুভ্রর মনের ভেতরের অস্থিরতা যেন আরো বেড়ে গেল। সে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে টের পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্রর মতো কঠিন মানুষের জন্য এই মায়া বড্ড বেমানান, কিন্তু যার মায়া এত ভয়ঙ্কর তার থেকে দূরে থাকা কি এতটাই সোজা? যতই সে নিজেকে পাথরের আড়ালে লুকিয়ে রাখুক না কেন, এই অদৃশ্য মায়ের টান তাকে প্রতিনিয়ত দুর্বল করে ছাড়বে। শুভ্র আবারও বিছানায় শুয়ে থাকা রিধির দিকে তাকালো। ডিম লাইটের হালকা আলোয় মেয়েটাকে কোনো এক অপার্থিব রূপকথা রাজকন্যার মতো নিষ্পাপ লাগছে। শুভ্র ঝুঁকে এসে রিধির কানের কাছে মুখ নিয়ে নেশালো এক তপ্ত কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ঘুম হারাম করে দিয়ে নিজের দিব্যি কত শান্তিতে ঘুমাচ্ছিস তুই, তাই না? ঘুমিয়ে নে রিদি, এই সুযোগ আর বেশি দিন পাবি না। আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছে। যেদিন তোকে নিজের করে নেব সেদিন একটা রাতও তোকে শান্তিতে ঘুমাতে দেব না। একদম বুকের সাথে পিষে ফেলবো তোকে।